সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ নাজিমুজ্জামান নাজিম। আজকের এই ক্লাসটাতে মূলত আমরা তোমাদের ফার্স্ট পেপারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ফ্লো চার্ট। এই ফ্লো চার্ট নিয়ে তোমাদের যত ভয়, তোমাদের যত মিসকনসেপশন এবং তোমাদের যত টেনশন আছে, এইগুলো এই একটা ক্লাসের মাধ্যমেই আমরা সমাধান করে ফেলবো ইনশাল্লাহ। তোমার কাজ কি? তোমার কাজ শুধু ভাইয়া কি বলে, ভাইয়া কিভাবে প্যাসেজ সলভ করে, কিভাবে ফ্লো চার্টের ক্লুগুলো খুঁজে বের করে, এই জিনিসটা তোমাকে খুব ভালো মতো খেয়াল করতে হবে। এ ব্যতিরিকে তোমাকে আর কোনো কাজ করতে হবে না। তুমি জাস্ট আজকের ক্লাসটা মন দিয়ে করো, ভাইয়া যেভাবে যেভাবে বলে সেভাবে সেভাবে প্যাসেজগুলো সলভ করার চেষ্টা করো, দেখবে ফ্লো চার্ট নিয়ে তোমার কোনো সমস্যা থাকছে না। আই রিপিট, আমি কথা দিচ্ছি এই ক্লাসের পর তোমার ফ্লো চার্ট নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। আচ্ছা, ফ্লো চার্ট শেখার আগে তোমাকে আগে জিনিসটা বুঝতে হবে যে ফ্লো চার্ট জিনিসটা আসলে কি। এখন আমি যদি তোমাকে বলি ফ্লো মানে কি, ফ্লো মানে হচ্ছে একটা প্রবাহ, তাই না? কোনো কিছুর প্রবাহ। এখন ফ্লো চার্ট আমার পরীক্ষায় যে জিনিসটা আছে সেটা মূলত কিসের প্রবাহ? এটা হচ্ছে তোমার তথ্যের প্রবাহ। দেখো, যখন তোমাকে কোনো একটা প্যাসেজ দেওয়া থাকে তখন ওই প্যাসেজে কিন্তু ধারাবাহিকভাবে কিছু তথ্য তুলে ধরা থাকে কোনো বিষয় সম্বন্ধে। এই তথ্যের যে প্রবাহটা তুমি চার্ট আকারে দেখাও, সেটাই হচ্ছে মূলত তোমার ফ্লো চার্ট। ঠিক আছে? তাহলে ফ্লো চার্ট করার ক্ষেত্রে তোমাকে বেশ কয়েকটা দিকে খেয়াল রাখতে হবে। প্রথম যে জিনিসটা ফ্লো চার্ট করার ক্ষেত্রে তোমাকে মাথায় রাখবে সেটা হচ্ছে কি, যে তোমাকে অবশ্যই বক্স করতে হবে। কি করতে হবে? বক্স। ফ্লো চার্ট করার ক্ষেত্রে আমার প্রথম যে কাজটা সেটা হচ্ছে আমার বক্স করা। একটা কথা মাথায় রাখবা, নো বক্স নো নাম্বার। তুমি যদি বক্স না করো তুমি ফ্লো চার্টে 0 নাম্বার পাবা। তুমি বিভিন্ন কথা বলতে পারো যে আমার সময় ছিল না, আমার মনে ছিল না, এটা কিন্তু পরীক্ষক সেটা মানে একদম কনসিডার করবে না। তোমার বিষয়টা কি, যে ফ্লো চার্ট মানেই প্রথমত তোমাকে বক্স করতে হবে। এখন কোনো একটা প্রবাহের দিক থাকে, এই ফ্লো চার্টের যে তথ্যের যে প্রবাহ, এই তথ্য প্রবাহের যে দিক, এই দিকটাকে নির্দেশ করতে তোমাকে অ্যারো চিহ্ন ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? অ্যারো চিহ্ন ব্যবহার করতে হবে। ঠিক আছে? আবার দেখো, আমি যদি একটা প্রবাহমান নদীর কথা চিন্তা করি, এখন পানির প্রবাহ বয়ে চলেছে বয়ে চলেছে বয়ে চলেছে, তুমি যদি সেখানে বাদ দিয়ে দাও তাহলে প্রবাহ কি থাকবে? থাকবে না। সেজন্য এই ফ্লো চার্ট করার সময় তুমি যখন এই ক্লুগুলো লিখবা, এই ক্লুগুলো লেখার সময় ফ্লো চার্টে কখনো তোমার ফুল স্টপ ব্যবহার করা যাবে না। তাহলে তিনটি কথা বলেছি। কয়টি কথা বলেছি? তিনটি কথা বলেছি। প্রথমত, বক্স অবশ্যই 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 করতে হবে। দ্বিতীয়ত, অ্যারো চিহ্ন ব্যবহার করতে হবে। তৃতীয়ত, কখনো ফুল স্টপ ব্যবহার করা যাবে না। ফ্লো চার্ট লেখার সময় তোমাকে এই তিনটা জিনিস, ঠিক আছে, এই তিনটা জিনিস একদম মাথায় খুব ভালো মতো গেঁথে রাখতে হবে। তুমি যদি তুমি যদি এই তিনটার একটা জিনিস মিস করে ফেলো তাহলে কিন্তু তুমি ফ্লো চার্টে নাম্বার পাবা না। তার মানে ফ্লো চার্ট করতে গেলে আমার প্রথম কাজ কি, আমাকে বক্স করতে হবে। আমাকে কি দিতে হবে? প্রবাহটা, এই তথ্যের প্রবাহটা নির্দেশ করার জন্য আমাকে অবশ্যই অ্যারো চিহ্ন দিতে হবে, এবং আমি কখনো ফ্লো চার্টে ফুল স্টপ ব্যবহার করতে পারবো না। এবার দেখো, যখন তুমি ফ্লো চার্ট কমপ্লিট করবে তখন কিন্তু কি হবে জানো? তোমাকে প্যাসেজের পরে তোমাকে কিন্তু প্রশ্নেই একটা ক্লু দেওয়া থাকবে। তোমাকে যে একটা ইনফরমেশন দেওয়া থাকবে, ঠিক আছে? এই প্রশ্নে যে ইনফরমেশনটা দেয়া আছে সেই ইনফরমেশনটা আগে তোমাকে খুঁজে বের করতে হবে। তার মানে প্রথম কাজ কি আমার, এই যে প্যাসেজে যে মানে আমার প্রশ্নে যে ক্লুটা দেওয়া আছে এই ক্লুটা আমাকে প্যাসেজ থেকে খুঁজে বের করতে হবে। প্রশ্নে যে ক্লুটা দেওয়া থাকবে সেই ক্লুটা আমাকে প্যাসেজ থেকে খুঁজে বের করতে হবে। ঠিক আছে? এবং এইটা খুঁজে বের করার পরে বাকি যে তথ্যগুলা বাকি যে তথ্যগুলা বাকি যে তথ্যগুলা এই বাকি তথ্যগুলা আমাকে কি করতে হবে? ওই যে ক্লু দেওয়া আছে না, তার নিচ থেকে নিতে হবে, তার নিচ থেকে নিতে হবে। তাহলে কথা বুঝতে পারছো কি বলছি? আচ্ছা, কথা কি বুঝতে পারছো? আমি বলেছি, যদি তোমার ফ্লো চার্টের প্রশ্নে যে ক্লুটা দেওয়া থাকবে সেইটা আগে তুমি প্যাসেজ থেকে খুঁজে বের করবা। খুঁজে বের করে বাকি যে ক্লুগুলা, বাকি যে ইনফরমেশনগুলো তুমি লিখবা, ওই ইনফরমেশনের নিচ থেকে তোমাকে নিতে হবে, কখনোই তার উপর থেকে নেওয়া যাবে না। এর পরবর্তীতে দেখো, ফ্লো চার্টের তথ্যগুলো তোমাকে ফ্রেজ আকারে লিখতে হয়। কি আকারে লিখতে হয় বলো? তোমাকে ফ্রেজ আকারে লিখতে হয়। ভাইয়েরা বলো, আমার সঙ্গে সঙ্গে বলো, ফ্লো চার্টের তথ্যগুলো আমাদের কি আকারে লিখতে হবে? আমাদের ফ্রেজ আকারে লিখতে হবে, তাই না? এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কোন ধরনের ফ্রেজ আকারে লিখব। আমার প্রশ্নে যে ধরনের ফ্রেজ দেওয়া থাকবে আমাকে সেইভাবে লিখতে হবে। কখনো আমাকে ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন দিয়ে লিখতে হবে, তো কখনো আমাকে ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন দিয়ে লিখতে হবে,
কখনো আমাকে V3 প্লাস এক্সটেনশন দিয়ে লিখতে হবে, কখনো আমাকে টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন দিয়ে লিখতে হবে, কখনো আমাকে নাউন ফ্রেজ আকারে লিখতে হবে, কখনো আমাকে নাউন ফ্রেজ আকারে লিখতে হবে। ঠিক আছে, কখনো দেখবে তোমার এই যে ক্লুটা, প্রশ্নের যে ক্লুটা, এটা ফাইনাইট ভার্ব আকারে দেওয়া থাকে, তার মানে ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত করে করে দেওয়া থাকে। সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, এই যে ভার্বের বেস ফর্মের সঙ্গে এস বাই এস প্লাস এক্সটেনশন এই গঠন করে ফলো করেই তোমাকে লিখতে হবে। তার মানে সব কথা শেষ কথা, আমাকে প্রশ্নে যে ক্লুটা, মানে ক্লুটা যেভাবে দেওয়া থাকবে, প্রশ্নে আমাকে ক্লুটা ইনফরমেশনটা যে ফরম্যাটে দেওয়া থাকবে, সবগুলোকে আমাকে সেই ফরম্যাটেই লিখতে হবে। তাহলে দেখো সেই কথাটা এখানে বলা আছে যে আমার এই যে সবগুলো ফ্রেজ আমাকে এই যে এখানে বলা আছে যে একই ফরম্যাটে লিখতে হবে, ঠিক আছে। তার মানে প্রথমটা যদি আমার কি দেওয়া থাকে বলো, যে প্রথমটা যদি ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত দেওয়া থাকে, সবগুলোই ভার্বের সঙ্গে এস বাই এস। প্রথমটা যদি ভার্বের সঙ্গে আইএনজি দেওয়া থাকে, সবগুলোই ভার্বের সঙ্গে আইএনজি। প্রথমটা যদি V3 দেওয়া থাকে, সবগুলোই V3। প্রথমটা যদি ইনফিনিটিভ দেওয়া থাকে, সবগুলোই ইনফিনিটিভ। প্রথমটা যদি নাউন ফ্রেজ দেওয়া থাকে, সবগুলোই হবে কি বলো দেখি, নাউন ফ্রেজ। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আরেকটা বিষয় নিয়ে তোমাদের কনফিউশন হয়, তোমরা অনেক সময় বলো যে ভাইয়া আমরা যে ফ্রেজগুলো লিখবো, এই ফ্রেজগুলোর প্রথম যে লেটারটা আছে এটা কি আমরা বড় হাতের দিব নাকি এটা আমরা ছোট হাতের দিব, এইটা তোমাদের একটা প্রশ্নের জায়গা থাকে, তাই না, দুশ্চিন্তার জায়গা থাকে। এই ক্ষেত্রে আমি তোমাদের বলবো যে প্রশ্নে কিভাবে শুরু করা আছে সেটা দেখো। প্রশ্নে যদি সবগুলোই বড় হাতের দিয়ে শুরু করা থাকে, প্রশ্নটা যদি বড় হাতের শুরু করা থাকে তাহলে তুমি সবগুলোই বড় হাতের বানাও, প্রশ্নটা যদি ছোট হাতে শুরু করা থাকে তুমি সবগুলো ছোট হাতের বানাও। এটা নিয়ে এত বেশি দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। তাহলে তুমি যদি এই স্টেপগুলো ফলো করো, এই স্টেপগুলো ফলো করে যদি তুমি প্যাসেজ সলভ করতে পারো, ইনশাআল্লাহ তোমার ফ্লো চার্টে 10 পাওয়া থেকে তোমাকে কেউ আটকাতে পারবে না। শুধুমাত্র তোমাকে মাথা খাটিয়ে প্যাসেজ থেকে বাকি যে ক্লুগুলো এগুলো তোমাকে বের করে ফেলতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে দেখো আমি আরেকবার বলি, প্রথমত কি করতে হবে, প্রথমত বক্স করতে হবে। দ্বিতীয়ত কি করতে হবে, প্রথমত কি করতে হবে বলো, প্রথমত বক্স করতে হবে। দ্বিতীয়ত অ্যারো চিহ্ন দিতে হবে। তৃতীয়ত ফুল স্টপ দিতে হবে। চতুর্থত প্রশ্নে যে ক্লু দেওয়া থাকবে তার পর থেকে অন্যান্য ক্লুগুলো আমাকে নিতে হবে। তার পরবর্তীতে বলেছি সবগুলো তথ্যকে আমাকে ফ্রেজ আকারে লিখতে হবে এবং সবগুলো ফ্রেজের ফরম্যাট একই হবে। এবং যদি আমার ফ্রেজগুলো বড় হাতের দিয়ে শুরু থাকে সবগুলোই বড় হাতের করব, যদি ছোট হাতের দিয়ে শুরু করে থাকে তাহলে সবগুলোই ছোট হাতে করব। তাহলে এইটা গেল ফ্লোচার্ট লেখার নিয়ম। এটা তোমরা এতদিন পড়ে এসেছো, তোমাদের এই নিয়মে কোনো সমস্যা নাই, এই নিয়মটাতে তোমাদের কোনো সমস্যা নাই। তোমাদের সমস্যা হয় কোথায়, তোমাদের সমস্যা হয় এই যে প্যাসেজ থেকে যখন তুমি তথ্যগুলো বের করতে যাও তখন। ঠিক আছে, তার মানে আমি তোমাদের এখন প্যাসেজ থেকে দেখাবো যে প্যাসেজ থেকে তোমাকে কিভাবে করে করে তোমার এই তথ্যগুলো খুঁজে বের করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো একদম একদম খুব ভালো মতো দেখো, আমি বইয়ের একটা খুব ইম্পর্টেন্ট প্যাসেজ নিয়েছি, সিভিক এঙ্গেজমেন্ট। এই সিভিক এঙ্গেজমেন্ট থেকে আমরা মূলত ফ্লোচার্ট কি করব, নির্ণয় করব বা ফ্লোচার্ট তৈরি করব। এখন দেখো তো, এই যে তোমাকে এমন একটা প্যাসেজ দেওয়া থাকবে, প্যাসেজটা দিয়ে রাখার পরে তোমাকে দিবে প্রশ্ন, বিশাল বড় একটা প্রশ্ন দিয়েছে তোমাকে, একদম এখান থেকে শুরু করে এখান পর্যন্ত। দেখো ফ্লো চার্টের যে প্রশ্নটা দেওয়া থাকবে, এই প্রশ্নটা পড়ার সময় তুমি 3টা ওয়ার্ডকে খুঁজবা। একটা হচ্ছে শোয়িং, একটা হচ্ছে হাইলাইটিং, একটা হচ্ছে মেনশনিং। ঠিক আছে, শোয়িং, হাইলাইটিং, মেনশনিং, এইটা খুঁজে বের করবা। এর পরে যে অংশটুকু দেওয়া থাকবে সেটাই তোমার মানে মূল প্রশ্ন, সেটাকে কেন্দ্র করেই সেটা থেকেই তোমাকে কাজ করতে হবে। তাহলে আমি যদি দেখি যে বেসড অন ইউর রিডিং দ্য প্যাসেজ মেক আ ফ্লো চার্ট শোয়িং, এই যে দেখো এখানে শোয়িং কথাটা বলা আছে, তার মানে এই যে শোয়িং বলেছে না, এই শোয়িং এর পরের অংশটুকু, যেটুকু দেওয়া আছে সেটাই তোমার প্রশ্ন। তাহলে বলছে যে পারপাস অর এইম অফ এডুকেশন, তার মানে শিক্ষার উদ্দেশ্য এইটাই হচ্ছে তোমার ফ্লো চার্টের মানে বিষয়বস্তু। এই জিনিসগুলোই তোমাকে প্যাসেজ থেকে খুঁজে বের করতে হবে। তোমার প্রথম কাজ তুমি প্রশ্নটা পড়বে, প্রশ্নটা শোয়িং এর পরে যে অংশটুকু দেওয়া থাকবে সেই অংশটুকু আগে তোমাকে বই থেকে খুঁজে বের করতে হবে। তারপরে তুমি প্রথম ক্লুটার দিকে তাকাবে, প্রথম ক্লুটা কি দেওয়া আছে, যে ব্রিঙ্গিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস, এই যে প্রথম ক্লু, এই প্রথম ক্লুটাকে তারপরে তোমাকে খুঁজে বের করতে হবে। ঠিক আছে, আমি গরিব মাস্টার, ঠিক আছে, আমার রুমে এসি নাই,
আর এত গরম, উপরে লাইট, সামনে লাইট, পাশে লাইট, খুব বেশি ঘেমে যাচ্ছি। এই জিনিসটা খুব বেশি কষ্ট দিচ্ছে, তবুও তোমাদের জন্য ক্লাস নিতে হচ্ছে, ক্লাস রেকর্ড করতে হচ্ছে। তোমরা অবশ্যই ক্লাসগুলো খুব মনোযোগ দিয়ে করবে। দেখো, তাহলে তার পরবর্তীতে তোমাকে কি করতে হবে? তোমাকে করতে হবে এই যে ব্রিঙ্গিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস, এই যে কথাটা বলা আছে, এই কথাটা প্যাসেজের কোথায় বলা আছে সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। তাহলে দেখো, আমার এই যে তার পরবর্তীতে আমি একের পর এক এগুলোকে লিখবো। দেখো, তাহলে আমি যদি একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করি, তাহলে এইখানে দেখো আমি প্যাসেজটা পড়ছি, পড়ে পড়ে আমাকে ওই যে লাইনটা, প্রশ্নের লাইনটা এবং তথ্যটা খুঁজে বের করতে হবে। এডুকেশন এইমস টু ব্রিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস ইন আওয়ার বিহেভিয়ার। দেখো, এই যে শিক্ষার উদ্দেশ্য, শিক্ষার উদ্দেশ্য এই কথাটা উল্লেখ আছে, তার মানে এইখান থেকেই আমি বাকি যে ইনফরমেশনগুলো আমার আছে সেগুলো আমি পাবো। তাহলে দেখো তো, শিক্ষার উদ্দেশ্য, প্রশ্নের কথাটা আমি খুঁজে পেয়ে গেছি, এবার আমাকে ক্লুটা খুঁজতে হবে। ক্লুটা কি ছিল? ব্রিঙ্গিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস। তাহলে এইখানে দেখো ব্রিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস দেওয়া আছে, তাই না? তাহলে এই যে ব্রিং যে ভার্বটা, এখানে যে ব্রিং যে ভার্বটা আছে, এই ব্রিং ভার্বটার সঙ্গে কি করা আছে বলো দেখি? এই ব্রিং ভার্বটার সঙ্গে আইএনজি যুক্ত করে করে আমাকে কি দেওয়া আছে? এই তোমার ওই ফ্লো চার্টটাতে দেওয়া আছে। তার মানে এইখান থেকে, এই যে আমি ব্রিং খুঁজে পেয়েছি, এইখান থেকে মূলত আমাকে বাকি তথ্যগুলা খুঁজতে হবে। চলো একের পর এক আমরা আগে তথ্যগুলা বের করে নিই। তাহলে প্রথমত বলা আছে, এডুকেশন এইমস টু ব্রিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস ইন আওয়ার বিহেভিয়ার। ইট হেল্পস আস ট্রাই টু চেঞ্জ আওয়ার লাইফস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সোসাইটি। তার মানে এই যে দেখো, এইটা আমাদের কি করে? সাহায্য করে, তাই না? কি করতে সাহায্য করে বলো? যে আমাদের যে সমাজ, আমাদের যে জীবন, এটাকে পরিবর্তন করতে সাহায্য করে। তার মানে আমাদের জীবনকে পরিবর্তন করা, ঠিক আছে? এই যে দেখো, আমি যদি বলি এভাবে যে আমাদের জীবনকে পরিবর্তন করা, এই যে আমাদের জীবনকে পরিবর্তন করা, এইটা শিক্ষার একটা উদ্দেশ্য। আবার দেখো, আমি যদি বলি যে আমাদের সোসাইটিকে পরিবর্তন করা, এইটাও শিক্ষার একটা উদ্দেশ্য, হ্যাঁ কি না? হ্যাঁ। তাহলে দেখো, আমরা প্রথমত একটা দেওয়া আছে, আমরা দুইটা উদ্দেশ্য পেয়েছি, আমাকে আরো কয়টা উদ্দেশ্য খুঁজতে হবে? তিনটা উদ্দেশ্য খুঁজতে হবে। সেই জিনিসটা দেখো, উই লিভ ইন, যেটাতে আমরা বসবাস করি, এডুকেশন দ্যাট ডাজ নট ইলুমিনেট আওয়ার মাইন্ডস অর ডাজ নট ইন্সপায়ার আস টু ওয়ার্ক ফর দ্য কমিউনিটি ইজ নট কমপ্লিট অ্যাট অল। তার মানে শিক্ষা যেটা আমাদের মস্তিষ্ককে আলোকিত করে না, সেটা প্রকৃত শিক্ষা নয়। তার মানে শিক্ষার উদ্দেশ্য কি? শিক্ষার উদ্দেশ্য হচ্ছে আমাদের মস্তিষ্ককে আলোকিত করা। তার মানে এইখান থেকে দেখো, এই যে ইলুমিনেট আওয়ার মাইন্ডস, এইটা একটা কি করতে হবে? এইটাকে একটা তোমার উদ্দেশ্য হিসেবে নিতে হবে। আবার দেখো, অর ডাজ নট ইন্সপায়ার আস টু ওয়ার্ক ফর দ্য কমিউনিটি, যেটা আমাদের কি কোনো একটা সম্প্রদায়ের জন্য কাজ করতে কি করে না? উৎসাহিত করে না, সেটা প্রকৃত শিক্ষা নয়। তার মানে এই যে মানে আমাদের হচ্ছে কি করা বলো দেখি? ইন্সপায়ার করা, কাজ করতে ইন্সপায়ার করা, এইটাও একটা কি বলো দেখি? এইটাও একটা হচ্ছে শিক্ষার উদ্দেশ্য। তাহলে এই যে দেখো ইন্সপায়ার, এই যে দেখো এখানে কি বলা আছে? ইন্সপায়ার আস টু ওয়ার্ক ফর দ্য কমিউনিটি। এই যে এই অংশটুকু, এই অংশটুকু হচ্ছে তোমার একটা উদ্দেশ্য। তারপরে বলছে, এডুকেশন ইজ নট অল অ্যাবাউট গেটিং গ্রেডস অর রিসিভিং সার্টিফিকেটস, উই ইউজ এডুকেশন টু মেক লাইফ বেটার। তার মানে এই যে আমাদের যে জীবন, আমাদের যে জীবন, এই জীবনটাকে উন্নত করাও শিক্ষার একটা উদ্দেশ্য, ঠিক আছে? তাহলে দেখো, এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা আমি পেয়ে গেছি। এখন এই জিনিসগুলোকেই আমাকে কি লিখতে হবে? প্রশ্নে যে ফরম্যাটটা দেওয়া আছে সেই ফরম্যাট অনুযায়ী লিখতে হবে। এখন আমি যদি তোমাকে বলি যে প্রশ্নে আমার কোন ফরম্যাটটা দেওয়া আছে, ভার্বের সঙ্গে আইএনজি, তার মানে দ্বিতীয় যে ক্লুটা সেটা হবে কি? চেঞ্জিং আওয়ার লাইফস। তৃতীয়টা কি হবে? চেঞ্জিং আওয়ার সোসাইটি। তারপরটা কি হবে? ইলুমিনেটিং আওয়ার মাইন্ডস। তারপরটা কি হবে? যে ইন্সপায়ার আস টু ওয়ার্ক ফর দ্য কমিউনিটি। তারপরেরটা কি হবে? মেকিং আওয়ার লাইফ বেটার। তাহলে দেখো, এই জিনিসগুলোই আমাকে সিরিয়াল বাই সিরিয়াল লিখে ফেলতে হবে। তার মানে 2 নাম্বারটা হবে কি বলো? 2 নাম্বারটা হবে যে চেঞ্জিং আওয়ার লাইফস, ঠিক আছে? এই যে 2 নাম্বারটা হয়ে গেছে। 3 নাম্বারটা কি ছিল? আমাদের সোসাইটিকে পরিবর্তন করবে। তাহলে আমাকে লিখতে হবে চেঞ্জিং আওয়ার সোসাইটি। 4 নাম্বারটা কি ছিল বলো? 4 নাম্বারটা কি ছিল একটু মনে করে বলো? 4 নাম্বারটা ছিল যে হচ্ছে ইলুমিনেট আওয়ার মাইন্ডস, তাই না? তার মানে আমাকে বলতে হবে যে ইলুমিনেটিং
আওয়ার আওয়ার মাইন্ডস, ঠিক আছে। তারপরেরটা কি ছিল বলো? তারপরেরটা ছিল যে হচ্ছে কি ইন্সপায়ার করা। তারপরে হবে ইন্সপায়ারিং, ইন্সপায়ারিং আস, ইন্সপায়ারিং আস টু ওয়ার্ক ফর দ্য কমিউনিটি, এটা তোমরা লিখে নিবা। 6 নাম্বারটা ছিল যে মেক লাইফ বেটার, তাহলে হয়ে যাবে কি মেকিং লাইফ বেটার, ঠিক আছে। তাহলে দেখো কত সহজেই তুমি কি করতে পারলে, যে প্যাসেজের অর্থ বুঝে বুঝে প্যাসেজটা পড়ে তুমি ফ্লোচার্টটা কমপ্লিট করতে পারলে। তোমাকে এভাবেই বুঝে বুঝে প্যাসেজ থেকে তথ্যগুলো বের করে করে তোমাকে করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো তো এই যে কত সহজেই তুমি একটা ফ্লোচার্ট করে ফেললে, তাই না। এইখান থেকে আমরা আরেকটা ফ্লোচার্ট দেখব। তাহলে দেখো প্রশ্নটা কি বলা আছে, প্রশ্নটা বলা আছে যে বেসড অন ইউর রিডিং অফ দ্য প্যাসেজ মেক আ ফ্লো চার্ট শোয়িং দ্য ইম্পর্টেন্স অফ সিভিক এঙ্গেজমেন্ট, ওয়ান ইজ অলরেডি ডান ফর ইউ, তাই না। এইখানে তুমি একটা জিনিস খেয়াল করবা, সেটা কি যে শোয়িং কথাটা কোথায় দেওয়া আছে, এই যে শোয়িং দেওয়া আছে, তাই না। তার মানে এই শোয়িং এর পরে যে কথাটা বলা আছে সেটাই আমার প্রশ্ন, শোয়িং এর পরে যে কথাটা বলা আছে সেটাই আমার প্রশ্ন। তাহলে দেখো এই যে দ্য ইম্পর্টেন্স অফ সিভিক এঙ্গেজমেন্ট, তাহলে দ্য ইম্পর্টেন্স অফ সিভিক এঙ্গেজমেন্ট এটাই হচ্ছে আমার মেইন প্রশ্ন। এখন প্রশ্ন লেখার সময়, উত্তর লেখার সময় তোমাকে আগে হিডিংটা দিয়ে নিতে হবে। তুমি কিভাবে হিডিংটা দিবা দেখো, তুমি জাস্ট বলবা হিয়ার ইজ আ ফ্লো চার্ট, তুমি এভাবে বলবা হিয়ার ইজ আ ফ্লো চার্ট, হিয়ার ইজ আ ফ্লো চার্ট, ঠিক আছে। তারপরে লিখবা অন, তারপরে কি লিখবা বলো অন। তাহলে তোমার অতিরিক্ত লিখতে হবে এই জিনিসটুকুই, শুধুমাত্র তোমাকে এই জিনিসটুকুই অতিরিক্ত লিখতে হবে। কি লিখতে হবে বলো, যে হিয়ার ইজ আ ফ্লো চার্ট, ঠিক আছে, অন। তারপরে তুমি কি লিখবা, প্রশ্নে শোয়িং এর পরে যে অংশটুকু দেওয়া আছে সেটুকু, তাহলে তুমি বলবা হিয়ার ইজ দ্য ফ্লো চার্ট অন দ্য ইম্পর্টেন্স অফ সিভিক এঙ্গেজমেন্ট, ঠিক আছে। এইটা লেখার পরে তোমাকে কি করতে হবে, এভাবে বক্স করে নিতে হবে, অবশ্যই অ্যারো চিহ্ন দিতে হবে, ঠিক আছে, অবশ্যই অ্যারো চিহ্ন দিতে হবে। এইখানে কিন্তু অ্যারো চিহ্নগুলো দিয়ে নিবা, ঠিক আছে। তার পরবর্তীতে দেখো, তাহলে এবার ক্লুটা তোমাকে কি বলেছে, ক্লুটা তোমাকে বলেছে যে প্রমোটস দ্য কোয়ালিটি অফ লাইফ। তাহলে দেখো এই যে বলেছে প্রমোটস দ্য কোয়ালিটি অফ লাইফ, এই ক্লুটা তোমাকে প্যাসেজ থেকে খুঁজে বের করতে হবে। এবং এটার স্ট্রাকচারটা কেমন দেখে নাও, ভার্বের সঙ্গে এস বাই এস প্লাস বাকি অংশ, তার মানে পুরো বাকি যে জিনিসগুলো আছে সবগুলোই আমাকে কি করতে হবে, ভার্বের সঙ্গে এস বাই এস এবং বাকি অংশ দিয়ে করতে হবে। তাহলে প্যাসেজে আমাকে যেতে হবে, প্যাসেজে গিয়ে এই প্রমোটস যে কথাটা বলা আছে, প্রমোটস দ্য কোয়ালিটি অফ লাইফ, এই জিনিসটা খুঁজে বের করতে হবে। তাহলে তুমি একটু পড়ো যে we are expected to apply the knowledge, skills and values that we learn in a classroom in our engagement with the world that lies outside, and we can do so in so many different ways. Let's have a look how education works, ঠিক আছে। তার পরবর্তীতে বলা আছে লার্নার সিভিক এঙ্গেজমেন্ট ইজ হাইলি অ্যাপ্রিসিয়েটেড অল ওভার দ্য ওয়ার্ল্ড। সিভিক এঙ্গেজমেন্টস মিনস ওয়ার্কিং টু মেক ডিফারেন্স ইন দ্য civic life, the public life of the citizen as contrasted with private or personal life of the community, using knowledge, skills, values and motivation, ঠিক আছে। তারপরে বলা আছে civic engagement promotes the quality of life in a community by contributing to the improvement of health and well-being of the people, ঠিক আছে। তাহলে দেখো আমি যদি বলি এই জায়গাটা একটু খেয়াল করো, এই জায়গাটা একটু খেয়াল করো তোমরা সকলেই এই জায়গাটা একটু খেয়াল করো কি বলা আছে এখানে। এই যে এখানে কথাটা বলা আছে যে সিভিক এঙ্গেজমেন্ট প্রমোটস দ্য কোয়ালিটি অফ লাইফ ইন আ কমিউনিটি, এই যে প্রমোটস দ্য কোয়ালিটি অফ লাইফ ইন আ কমিউনিটি, এইটা হচ্ছে কি যে এইটা হচ্ছে কি বলো দেখি, যে এইটা হচ্ছে আমাদের সিভিক এঙ্গেজমেন্টের একটা গুরুত্ব, যেই গুরুত্বটা আমাকে কোথায় দেওয়া আছে, এই যে এখানে দেওয়া আছে, কোথায় দেওয়া আছে বলো দেখি, কোথায় দেওয়া আছে, আমার প্রশ্নে দেওয়া আছে তাই না, আমার প্রশ্নে এখানে দেওয়া আছে। দেখো প্রমোটস দ্য কোয়ালিটি অফ লাইফ, এইটা একটা ইম্পর্টেন্ট, তার মানে ইম্পর্টেন্স, তার মানে আমাকে কি করতে হবে, বাকি ইম্পর্টেন্সগুলো আমাকে খুঁজে বের করতে হবে। দেখো
এই যে তুমি যদি এখানে খেয়াল করো যে প্রমোটস দ্য কোয়ালিটি অফ লাইফ ইন আ কমিউনিটি বাই কন্ট্রিবিউটিং টু দ্য ইমপ্রুভমেন্ট অফ হেলথ অ্যান্ড ওয়েলবিং। তার মানে এই জিনিসটা কি করে, এই সিভিক এঙ্গেজমেন্ট কি করে বলো দেখি? কন্ট্রিবিউট করে, তাই না? কন্ট্রিবিউট করে কিসে? কন্ট্রিবিউট করে কন্ট্রিবিউট টু টু দ্য ইমপ্রুভমেন্ট অফ হেলথ, এইটাতে কন্ট্রিবিউট করে, ঠিক আছে? এই জিনিসটাতে কন্ট্রিবিউট করে, আবার ওয়েলবিংয়ে কন্ট্রিবিউট করে। তার মানে এই দুইটাও কিন্তু কি সিভিক এঙ্গেজমেন্টের কি বলো দেখি যে তোমার হচ্ছে ইম্পর্টেন্স। তাহলে আমি যদি তোমাদের বলি এই দুটো আমাদের লিখে ফেলতে হবে। কেমনে লিখে বলতে হবে? ভার্বের সঙ্গে কি এস বাই এস দ্বারা। তাহলে এখন আমি এই দুটো আগে লিখে ফেলি। তাহলে আমি যদি এখানে দেখি তাহলে আমাকে 2 নাম্বারটা কি লিখতে হবে বলো দেখি? 2 নাম্বারটা আমাকে লিখতে হবে যে কন্ট্রিবিউটিং আছে, কন্ট্রিবিউটস বানাই দিব। আমি বলবো কন্ট্রিবিউটস, ঠিক আছে? তারপরে টু দ্য ওয়েলবিং, না কন্ট্রিবিউটস টু দ্য কি বলা আছে বলো দেখি? এখানে বলা আছে যে হচ্ছে কন্ট্রিবিউট টু দ্য ইমপ্রুভমেন্ট অফ হেলথ, ঠিক আছে? কন্ট্রিবিউট টু দ্য 2 নাম্বার contributes to the improvement of health, ঠিক আছে? আচ্ছা, contribute to the improvement of the health। তারপরে 3 নম্বরে বলা আছে contributes to the well-being, ঠিক আছে? এই দুটো কথা বলা আছে ওখানে। এখন আমরা কি করব? এখন আমরা এর পরবর্তীতে কি বলা আছে সেটা আমাকে খুঁজে বের করতে হবে। তাহলে এখান থেকে দুইটা পেয়েছি। তার পরবর্তীতে বলা আছে যে civically engaged individual recognize themselves as members of a large social community and are concerned about civic issues. They consider themselves, ঠিক আছে, রেসপন্সিবল সিটিজেন্স হু কি বলো দেখি যে who take actions or raise their voices against any unjust injustice, discrimination and other forms of social ill, এই কথাটা বলা আছে। তার মানে দেখো তো এই যে সিভিক এঙ্গেজমেন্ট এটা আমাদের কি করে বলো দেখি? এইটা আমাদের কি করে? এই যে আমাদের ভয়েস রেইজ করতে সাহায্য করে। কি করে বলো দেখি? যে হচ্ছে ভয়েস রেইজ করতে সাহায্য করে, তাই তো? আচ্ছা, এই যে ভয়েস রেইজ করতে যে সাহায্য করে এইটাও তো একটা গুরুত্ব, হ্যাঁ কি না বলো? এইটাও অবশ্যই একটা গুরুত্ব। তার মানে এই যে দেখো এই যে রেইজ ভয়েস এগেইন ইনজাস্টিস, তারপর হচ্ছে ডিসক্রিমিনেশন অ্যান্ড আদার সোশ্যাল ইলস, এইটা করতে সে সাহায্য করে। এই যে সে এইটা করতে যে সাহায্য করে, এই সাহায্য করাটাও তো একটা কি বলো দেখি যে হচ্ছে তোমার এটার একটা কি বলো? এটার হচ্ছে একটা গুরুত্ব, তাই না? আচ্ছা, তার পরবর্তীতে দেখো ইন সিভিক এঙ্গেজমেন্ট civic issues of public concern are crucial. Civic engagement includes individual or group activities, ঠিক আছে, to protect public interest। তার মানে এই যে দেখো পাবলিক ইন্টারেস্টটা, এই যে পাবলিক ইন্টারেস্টটা প্রোটেক্ট করা, এইটা হচ্ছে একটা মানে গুরুত্ব সিভিক এঙ্গেজমেন্টের। আবার দেখো এই যে চেঞ্জ দ্য সোসাইটি, এইটাও কিন্তু একটা গুরুত্ব, ঠিক আছে? এটাও একটা হচ্ছে গুরুত্ব। তার মানে এই জিনিসগুলো আমাকে এবার কি করতে হবে? ভার্ব প্লাস আইএনজি দিয়ে করতে হবে। তাহলে এখন আমি লিখে ফেলি। তাহলে প্রথম কি হবে বলো দেখি? যে প্রথমত আমাকে লিখতে হবে 4 নাম্বার, যেহেতু আমার কি দেওয়া নাই সেখানে ভার্ব আমাকে লিখতে হবে, ভার্বের সঙ্গে এস বাই এস। তখন আমি কি লিখবো বলো দেখি? এভাবে লিখবো 4 নাম্বার helps to raise voice, ঠিক আছে, against injustice, ঠিক আছে? এইটা একটা বিষয়। এর পরবর্তীতে দেখো 5 নাম্বারটা কি বলা আছে? 5 নাম্বার প্রমোট দ্য কোয়ালিটি অফ লাইফ, তাই তো? তাহলে কি হবে? helps to promote the quality of life, ঠিক আছে? লাইফ। এর পরবর্তীতে দেখো তার পরবর্তীতে দেখো
6 নম্বরে কি হবে হেল্পস হেল্পস টু চেঞ্জ কি হবে বলো দেখি দ্য সোসাইটি ঠিক আছে। এই জিনিসগুলো হচ্ছে সিভিক এঙ্গেজমেন্টের গুরুত্ব। এই জিনিসগুলো হচ্ছে কি বলো দেখি সিভিক এঙ্গেজমেন্টের গুরুত্ব। তাহলে দেখো এই যে এভাবে যদি তুমি প্যাসেজটা খুঁজে বের করো, প্যাসেজ থেকে খুঁজে বের করে করে লেখো, তাহলে কিন্তু তোমার এই জিনিসটা ইজি হয়ে যাবে ঠিক আছে। তার পরবর্তীতে দেখো আরেকটা প্রশ্ন এখানে দেওয়া আছে, কি বলা আছে যে বেসড অন ইউর রিডিং অফ দ্য প্যাসেজ মেক আ ফ্লো চার্ট হাইলাইটিং দ্য অ্যাক্টিভিটিস ইনক্লুডেড ইন সিভিক এঙ্গেজমেন্ট। ঠিক আছে, তার মানে আমি হাইলাইটিং পেয়েছি, হাইলাইটিং এর পরের কথাটা আমার প্রশ্ন, হাইলাইটিং এর পরের কথাটা আমার প্রশ্ন, দ্য অ্যাক্টিভিটিস ইনক্লুডিং ইন সিভিক এঙ্গেজমেন্ট। ঠিক আছে, তাহলে প্রথমটা আমাকে বলেছে কি, প্রথমটা আমাকে বলেছে কি বলেছে বলো দেখি, যে প্রোটেস্টিং এগেইনস্ট এনি আনজাস্ট ডিসিশন বাই মেকিং হিউম্যান চেইন। তার মানে এই কথাটা আমাকে প্যাসেজ থেকে খুঁজে বের করতে হবে। তাহলে আমি যদি প্যাসেজ পড়া শুরু করি, কি বলা আছে এখানে দেখো, বলা আছে যে ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ঠিক আছে। এখানে প্রশ্নটা কি বলা, প্রশ্নের ক্লুটা আমরা আরেকবার দেখে নিই। প্রশ্নের ক্লুতে বলা আছে যে প্রোটেস্টিং এগেইনস্ট এনি আনজাস্ট ডিসিশন বাই মেকিং হিউম্যান চেইন, তাই না? তাহলে এখন আমরা এখানে খেয়াল করি যে কি বলা আছে। তাহলে হিউম্যান চেইন তৈরি করার মাধ্যমে বলছে যে ফর এক্সাম্পল ইফ ইউ আর প্রোটেস্টিং এগেইনস্ট এনি আনজাস্ট ডিসিশন অফ লোকাল মিউনিসিপ্যালিটি। এই যে দেখো এইখানে কিন্তু কথাটা বলা আছে যে প্রোটেস্টিং এগেইনস্ট, এই কথাটা বলা আছে, কিন্তু এখানে কি আরেকটা কথা বলা আছে বাই মেকিং হিউম্যান চেঞ্জ, সেই কথাটা আমরা খুঁজবো। তাহলে দেখো রেজিং ট্যাক্সেস অর অ্যান অ্যাক্ট দ্যাট মাইট ওয়ার্ক এগেইনস্ট দ্য পিপল ইন্টারেস্ট ইউ আর সিভিক্যালি এঙ্গেজড অ্যান্ড ইউর অ্যাকশন ইজ কনসিডার্ড অ্যাট, কি বলো দেখি, যে বলছে কি বলো সিভিক এঙ্গেজমেন্ট। দিস প্রসেস ক্যান বি ডান ইন ডিফারেন্ট ওয়েজ সাচ অ্যাজ অর্গানাইজিং র্যালিজ, কালেক্টিং সিগনেচার্স, মেকিং হিউম্যান চেঞ্জ। দেখো এই যে এখানে তুমি পেয়েছো মেকিং হিউম্যান চেঞ্জ, তার মানে এই দুইটা মিলেই, এই যে দেখো এখান থেকে এখানে এই দুইটা মিলে আমাকে একটা কুলু বানিয়ে দিয়েছে, এর পরের থেকে আমাকে বাকি কুলুগুলো নিতে হবে। চলো খুঁজে বের করি। তাহলে কোন কোন জিনিসগুলো সিভিক এঙ্গেজমেন্টের অংশ, তাহলে হিউম্যান চেইন তৈরি করা, এর পরবর্তীতে দেখো রাইটিং পিটিশনস, তাহলে পিটিশনস লেখার মাধ্যমেও তুমি কি করতে পারো সিভিক এঙ্গেজমেন্টের অংশ নিতে পারো। এর পরবর্তীতে দেখো কি বলা আছে, ইউ ক্যান অলসো হেল্প কন্ট্রোল ট্রাফিক ইন ফ্রন্ট অফ এ স্কুল। তার মানে স্কুলের সামনে ট্রাফিক কন্ট্রোল করাটাও একটা সিভিক এঙ্গেজমেন্টের অন্তর্ভুক্ত কাজ। তার পরবর্তীতে বলা আছে হেল্প চিলড্রেন টু ক্রস দ্য রোড, এই যে শিশুদের রাস্তা পার হতে সাহায্য করা, এটাও তোমার সিভিক এঙ্গেজমেন্টের একটা উদাহরণ। এর পরবর্তীতে বলা আছে ওয়ার্ক ইন আ টিম টু ক্লিন আস পার্ক অর আ সি বিচ, এটাও একটা সিভিক এঙ্গেজমেন্টের অন্তর্ভুক্ত কাজ। ঠিক আছে, তাহলে তুমি এটাও কি লিখতে পারো, এটাও তুমি লিখতে পারো। ইউ ক্যান অলসো গিভ সাম সাপোর্ট টু এল্ডারলি পিপল, এই যে দেখো তুমি যে বয়স্ক মানুষদের কি দিতে পারো, যে তুমি হচ্ছে সাপোর্ট দিতে পারো, এগুলো হচ্ছে তোমার সিভিক এঙ্গেজমেন্টের উদাহরণ। ঠিক আছে, তার মানে তোমাকে কি করতে হবে এখন, এই সব যে তুমি তথ্যগুলো পাইছো এগুলোকে তোমাকে ভার্ব প্লাস আইএনজি আকারে লিখতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমটা কি হইলো, যে প্রথমটা দেওয়া আছে মেকিং হিউম্যান চেঞ্জ, তারপরটা হবে কি রাইটিং পিটিশনস, কি হবে বলো দেখি, যে রাইটিং পিটিশন, তার মানে এই যে দেখো তারপরটা হবে রাইটিং পিটিশন, তারপরটা কি হবে বলো কন্ট্রোল থেকে হয়ে যাবে কি কন্ট্রোলিং ট্রাফিক ইন ফ্রন্ট অফ স্কুল, তার পরবর্তীতে হেল্পিং চিলড্রেন টু ক্রস দ্য রোড, তারপর হয়ে যাবে কি ওয়ার্কিং ইন আ টিম টু ক্লিন আ পার্ক অর আ সি বিচ, তারপরটা হবে গিভিং সাম সার্ভিসেস টু, কি হবে বলো দেখি, যে এল্ডারলি পিপল। তাহলে এইটাই তোমার কিন্তু ফ্লো চার্টের এই যে 3 নাম্বার যে ফ্লো চার্ট দেওয়া আছে, এই 3 নাম্বার ফ্লো চার্টের হচ্ছে কি সমাধান। ঠিক আছে, তাহলে এইটা আর আমি খাতায় লিখবো না, এই বা বোর্ডে লিখবো না, তোমাকে কি করতে হবে, তুমি এটা জাস্ট খাতায় লিখবা, খাতায় লিখে এর যে ছবিটা তুলে তুমি কমেন্ট বক্সে দিয়ে দিবা। তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্ত। আমি আশা করছি তোমরা যারা এই ক্লাসটা মন দিয়ে করেছো তাদের ফ্লো চার্ট নিয়ে আর কোনো সমস্যায় পড়তে হবে না। তোমরা যে কোনো ফ্লো চার্টের প্যাসেজ পড়ে, যে কোনো ফ্লো চার্টের কোশ্চেন পড়ে
প্যাসেজ থেকে বুঝে বুঝে সলভ করতে পারবে। যদি ভাইয়ার ক্লাসটি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবে, একটা কমেন্ট করবে এবং এই ক্লাসটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে। আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে, নতুন কোনো একটা টপিক নিয়ে। আসসালামু আলাইকুম সবাইকে।